নিম্নচাপ ক্রমেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে আজই আর কিছুক্ষণের মধ্যে, এমনটাই পূর্বাভাস রয়েছে। এবং 12 ঘন্টার মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে, অর্থাৎ ঘূর্ণিঝড় ক্রমশ শক্তি বৃদ্ধি করবে। এখনো পর্যন্ত কি তথ্য উঠে আসছে এই ঘূর্ণিঝড় রিমাল সম্পর্কে আপনাদের একবার জানানোর চেষ্টা করব। ক্রমেই গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে নিম্নচাপ, বঙ্গোপসাগরের উপর রয়েছে এই অতি গভীর নিম্নচাপ এবং এই অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে আর কিছুক্ষণের মধ্যেই, যেমনটা হাওয়া অফিস সূত্রে বলা হচ্ছে। এবং তারপর 12 ঘন্টার মধ্যে আরও শক্তি বৃদ্ধি করবে এই ঘূর্ণিঝড় এবং প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আর প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরেই রবিবার অর্থাৎ আগামীকাল আছড়ে পড়ার আশঙ্কা এই রিমালের স্থলভাগে। এবং এখানেই প্রশ্ন, কোথায় আছড়ে পড়বে? বাংলাদেশের খেপুপাড়া এবং সাগরের মাঝে এই মধ্যবর্তী অংশের কোনো একটা জায়গায় আছড়ে পড়ার আশঙ্কা, সম্ভাবনার কথা জানানো হচ্ছে এই রিমালের। আর এই দুর্যোগের প্রভাব পড়ার আশঙ্কা সুন্দরবন উপকূলে, অর্থাৎ এ রাজ্যেরও সুন্দরবনের বিভিন্ন অংশ, সেই সমস্ত জায়গায় ঝড়খালি, বকখালি, ক্যানিং, ফ্রেজারগঞ্জে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এই ঝড়ের প্রভাবে। 100 থেকে 100 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ কি হতে পারে, যেটা এখনো পর্যন্ত ধারণা করা হচ্ছে 100 থেকে 120 কিলোমিটার ঘন্টায় সর্বোচ্চ গতি হতে পারে। ক্যানিং থেকে 460 কিলোমিটার দূরে ঘূর্ণিঝড়ের অবস্থান এবং বলা ভালো অতি গভীর নিম্নচাপের অবস্থান, যা অচিরেই ঘূর্ণিঝড়ের রূপ নেবে। একটু বিস্তারিত জানার চেষ্টা করব উপগ্রহ চিত্রে কি অবস্থান রয়েছে এই মুহূর্তে, এবং এর পাশাপাশি বিভিন্ন অংশে, জেলার বিভিন্ন অংশে সেখানে ইতিমধ্যেই কি কি প্রভাব আসতে শুরু করেছে বা আগামী কয়েক ঘন্টায় কিভাবে বদলাবে পরিস্থিতি। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, নকিবউদ্দিন গাজী আমাদের সঙ্গে রয়েছেন ডায়মন্ড হারবার থেকে সরাসরি, এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পায়েলও। আমি সবার আগে অয়নের কাছে যাব। অয়ন, উপগ্রহ চিত্র দেখে সবটা বিচার করে হাওয়া অফিস এখনো পর্যন্ত কি আপডেট দিচ্ছে? এই মুহূর্তে কোথায় রয়েছে এই অতি গভীর নিম্নচাপ এবং কোন দিকে এগোচ্ছে? দেখো, এখনো পর্যন্ত সর্বশেষ যে উপগ্রহ চিত্র, তাতে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর, এই দুটি যে জোন রয়েছে বে অফ বেঙ্গলের, তার মধ্যবর্তী একটি জায়গাতে এই সিস্টেমটি এই মুহূর্তে অবস্থান করছে, যেটা এখনো পর্যন্ত অতি গভীর নিম্নচাপ। আর কয়েক ঘন্টার মধ্যে সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড় হয়ে যাওয়া মাত্র এর নামকরণ হবে রিমাল। আমরা যেটা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রে, সেটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের খেপুপাড়া, সেখান থেকে 420 কিলোমিটার দূরে অবস্থান করছে। সাগর দ্বীপ থেকে 420 কিলোমিটার দূরে অবস্থান করছে এবং ক্যানিং পশ্চিমবঙ্গের, সেখান থেকে 460 কিলোমিটার দূরে এটি অবস্থান করছে। এই অবস্থানগত দূরত্বের কারণেই এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর তার স্থলভাগের কাছাকাছি আসতে এখন থেকে, এই সময় থেকে আরও প্রায় 27 থেকে 28 ঘন্টা সময় লাগবে। ঘড়ির কাঁটায় এখন সন্ধ্যে 6:30 বাজে আজকে শনিবার। আগামীকাল মধ্যরাত, অর্থাৎ আগামীকাল রাত 12টা, গোটা একটা দিন মাঝে পড়ে রয়েছে এবং তারপরে আরো প্রায় ঘন্টা 4-5 পড়ে রয়েছে। অর্থাৎ এই দীর্ঘ পথ অতিক্রম করতে তার দীর্ঘ সময় লাগবে। তার একটা বড় কারণ হচ্ছে এই পথ অতিক্রমের সময় রিমাল ক্রমশই জলীয় বাষ্প সঞ্চয় করতে করতে আসবে, অর্থাৎ সেটি শক্তি বাড়বে। ঘূর্ণিঝড়ে পর্যবেসিত হওয়ার পর বাড়বে, ততই কিন্তু উৎকণ্ঠা বাড়বে, বিশেষত উপকূলবর্তী জেলাগুলোতে। আমাদের নজর রয়েছে। আমি পায়েলের কাছে যাব, তবে তার আগে আবহাওয়া দপ্তরের তরফে একেবারে সর্বশেষ আপডেট কি বলা হচ্ছে এই অতি শক্তিশালী নিম্নচাপ যা ঘূর্ণিঝড়ে পরিণত হবে অচিরেই, শুনুন। আজকেই বিকেলবেলাতে সিস্টেমটির সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার খুব সম্ভাবনা আছে এবং ফার্দার উত্তর দিকে মুভ করে আগামীকাল সকালবেলাতে ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আগামীকাল রাত্রে, মধ্যরাত্রি, মানে ধরুন রাত্রির 11:30 থেকে 11টা থেকেই ধরুন 11টা থেকে রাত্রির 1টা, ওই রকম সময়তে সাইক্লোনটি আমাদের বাংলাদেশ কোস্ট এবং অ্যাডজয়নিং যে আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্ট আছে ওটিকে ক্রস করার যত সম্ভাবনা আছে। এখানেই পায়েলের কাছে আসবো। পায়েল, আবহাওয়া দপ্তরের তরফে যেমনটা বলা হচ্ছে যে রবিবার রাত 11টা থেকে রাত 1টা এরকম একটা সময় স্থলভাগে আছড়ে পড়বে, কিন্তু তার আগে এখন অনেকটা পথ পেরোবে, অনেকটা
কতটা শক্তি সঞ্চয় করবে, ঠিক কি অবস্থান এই মুহূর্তে কি জানতে পারছি এখনো পর্যন্ত? এই মুহূর্তে দাঁড়িয়ে কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই অতি গভীর নিম্নচাপ তা ঘূর্ণিঝড়ের রূপ নেবে, অর্থাৎ রিমালের রূপ নেবে। এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে অবস্থান সেটাই একবার এই উপগ্রহ চিত্রর মাধ্যমে দেখাবো। এই যে অতি গভীর নিম্নচাপ আর কিছুক্ষণ তারপরে কিন্তু সেটা রিমালে পরিণত হবে এবং তারপর থেকে সে শক্তি সঞ্চয় করতে করতে উত্তরের অভিমুখ, উত্তরের দিকে সে চলে যাবে এবং তারপর আগামীকাল মধ্যরাত 11টা থেকে রাত 1টার মধ্যে সে আছড়ে পড়বে, স্থলভাগে আছড়ে পড়বে। এক্ষেত্রে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি একটি জায়গা, সুন্দরবনের স্থলভাগ এলাকায় আছড়ে পড়তে পারে এমনটাই শঙ্কা করা হচ্ছে। এবং সেই সময় তার গতিবেগ থাকবে প্রতি ঘন্টায় 135, সর্বোচ্চ 135 কিলোমিটার থাকবে, এমনটাই কিন্তু শঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এবং তারপর কিন্তু এই ঘূর্ণিঝড়ের জেরে এই স্থলভাগে যখন সে আছড়ে পড়বে তার দাপটে কিন্তু প্রবলভাবে একটা বৃষ্টি হবে এ রাজ্যে এবং সেক্ষেত্রে 3টি জেলা সব থেকে বেশি প্রভাব পড়বে, তা হচ্ছে পূর্ব মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, একই সঙ্গে কলকাতাতেও কিন্তু বৃষ্টি হবে, হাওড়া, হুগলি, সেখানেও ভারী পরিমাণে বৃষ্টি হবে এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। অর্থাৎ আজ আর কিছুক্ষণের মধ্যেই অতি গভীর নিম্নচাপ তা রিমালে পরিণত হবে। এবং উপকূলবর্তী যে জেলাগুলোর কথা তুমি বললে পায়েল, মূলত দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই 3টে জেলার উপরে প্রভাব সব থেকে বেশি পড়বে এখনো পর্যন্ত এমনটাই ধারণা করা হচ্ছে। আর ঠিক এই জায়গাতে আমি একটু নকিবের কাছে যাব। নকিবউদ্দিন গাজী ডায়মন্ড হারবার থেকে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। নকিবউদ্দিন, পিছনে একেবারে কালো মেঘ আকাশে জমে রয়েছে, আমি দেখতে পাচ্ছি। আবহাওয়ার পরিবর্তন কি এই মুহূর্তে কিছু নজরে আসছে? আর এর পাশাপাশি প্রশাসনিক স্তরে কোনো তৎপরতা কি নজরে আসছে? তার কারণ দুর্যোগের আগাম মোকাবিলায় কোনো প্রস্তুতি? সমস্যা হচ্ছে সামান্য অডিও, আমরা নকিবের সাথে কথা বলবো। তার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আবহাওয়াবিদ সুজীব কর। সুজীববাবু, আপনাকে স্বাগত জি 24 ঘন্টায়। আমরা হাওয়া অফিসের আপডেটের দিকে নজর রাখছি, উপগ্রহ চিত্রের দিকে নজর রাখছি। কি মনে হচ্ছে 135 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ হতে পারে বলা হচ্ছে, খেপুপাড়া এবং সাগরের মাঝামাঝি জায়গায় ল্যান্ডফল, কি প্রভাব পড়তে চলেছে আগামীকাল মূলত এ রাজ্যে? অ্যাকচুয়ালি দেখুন, এই সাইক্লোন অলরেডি কিন্তু একটা সাইক্লোনে কনভার্টেড হয়ে গেছে এবং আগামী আর 4 ঘন্টার মধ্যে এটা তীব্র সাইক্লোনের রূপ নেবে এবং সেটা অত্যন্ত দ্রুত গতিতে উপকূলের দিকে এগিয়ে আসবে। এই মুহূর্তে সুন্দরবন উপকূলবর্তী অঞ্চল থেকে এর দূরত্ব হচ্ছে 300 কিলোমিটারের কাছাকাছি এবং বিষয় সেটা হচ্ছে এই মুহূর্তে সাইক্লোন কিন্তু খুব কুইকলি স্প্রেড করতে শুরু করেছে। আগামীকাল সকাল 10টার সময় এটা সুন্দরবন উপকূলবর্তী অঞ্চলে এগিয়ে আসবে। ঝড়ের রেডিয়াস হচ্ছে রাফলি প্রায় 122 কিলোমিটারের কাছাকাছি, কিন্তু যেই ল্যান্ডকে টাচ করবে এই ঝড়টা স্প্রেড করে যাবে প্রায় 1700 কিলোমিটারের কাছাকাছি। এইটা খুব উল্লেখযোগ্য, যেটা কিন্তু বঙ্গোপসাগরে এই ধরনের সাইক্লোন অতীতে খুব একটা দেখা যায়নি এবং যার ফলে উপকূল রেখা বলতে আলটিমেটলি ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ এবং মায়ানমারের উপকূল সবটাই কিন্তু এই ঝড়ের দ্বারা প্রভাবিত হবে এবং সেই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত শুরু হবে। আগামীকাল সকাল 10টার থেকে সুন্দরবন অঞ্চলে ঝোড়ো হওয়ার দাপট থাকবে 100 কিলোমিটারের কাছাকাছি। দুপুর 3টের সময় এটা অ্যাকচুয়ালি সাইক্লোন এগিয়ে আসবে হলদিবাড়ির কাছাকাছি এবং বেসিক্যালি দুপুর 3টে বা বিকেল 3টেই বলা যেতে পারে, তখন থেকে এই ল্যান্ডফল প্রসেস শুরু হবে। কিন্তু যেহেতু 120 কিলোমিটার এর রেডিয়াস, সেই কারণের জন্য আলটিমেটলি এই সাইক্লোনের ল্যান্ডফল প্রসেস কমপ্লিট হতে সময় লাগবে রাত্রি 12:30। ফলে আলটিমেটলি কিন্তু এই সাইক্লোন দীর্ঘ সময় ধরে কোস্টের ওপরেই রোটেট করতে থাকবে এবং টেন্টেটিভলি প্রায় 20 থেকে 22 ঘন্টা সময় শুধুমাত্র সুন্দরবন অঞ্চলের ওপরেই এই সাইক্লোনের অবস্থান এবং তার মধ্যে দেখবেন আপনারা দুটো ভরা জোয়ার রয়েছে এবং সেই ভরা জোয়ারের ফলে সমুদ্রের জলোচ্ছ্বাস ঘটার একটা সম্ভাবনা আছে। যখন ল্যান্ডফল করবে সাইক্লোন তখন ঝড়ের গতিবেগ থাকবে রাফলি 120 কিলোমিটারের কাছাকাছি উইথ গাস্টিং স্পিড 130 থেকে 35 কিলোমিটারের কাছাকাছি। যেহেতু দীর্ঘক্ষণ ধরে উপকূলবর্তী অঞ্চলে থাকছে, সেই কারণের জন্য জলস্তরের সঙ্গে সাইক্লোনের হাওয়ার
ট্রিমেন্ডাস একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে এবং সেই ফ্রিকশনাল ফোর্সের ফলে আলটিমেটলি সাইক্লোনের সেন্টার কিছুটা পশ্চিম থেকে বিক্ষিপ্ত হয়ে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল দিয়ে এটা ধীরে ধীরে এগিয়ে যাবে নদিয়ার দিকে এবং কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা এই সমস্ত অঞ্চলে ঝড়ের দাপট থাকবে 50 থেকে 60 কিলোমিটারের কাছাকাছি উইথ গাস্টিং স্পিড 70 থেকে 75 কিলোমিটারের কাছাকাছি। এছাড়া যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর। এছাড়া কোনো কোনো অঞ্চলে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টিপাত সংঘটিত হতে পারে। অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সুজিবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। একেবারে খুব স্পষ্টভাবে গুছিয়ে খুব সুন্দর করে সুজিব কর যেটা জানালেন যে এই ঝড়ের প্রভাবে কতটা কোথায় কি ঝড় এবং তার সঙ্গে বৃষ্টি পড়তে পারে সুন্দরবন অঞ্চল তো বটে, এর সাথে সাথে উপকূলবর্তী জেলা এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও। আমরা এই খবর নিয়ে ফিরবো, একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে আজই এবং তারপর সময়ের সঙ্গে সঙ্গে শক্তি বাড়িয়ে অতি গভীর অতি শক্তিশালী নিম্নচাপ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সব থেকে বেশি প্রভাব পড়বে উপকূলবর্তী জেলাগুলোতে। এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনা পরিস্থিতি জানার চেষ্টা করবো। নকিবউদ্দিন গাজী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি ডায়মন্ড হারবার থেকে। নকিবউদ্দিন, আবহাওয়ার পরিবর্তন কি নজরে আসছে আর প্রশাসনিক প্রস্তুতি দুর্যোগ মোকাবিলায় সেটাই বা কি নজরে আসছে? হ্যাঁ দেখো শুভজিৎ, তোমাকে দুটো জিনিস বলবো যে আবহাওয়ার পরিবর্তন তো অবশ্যই হচ্ছে আস্তে আস্তে, কারণ আবহাওয়ার যে গুমশুনি যে গরম সেই গরমটা কিন্তু দেখা যাচ্ছে নিম্নচাপের আগে, মানে অর্থাৎ যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং নিম্নচাপ সৃষ্টি হওয়ার আগে যে মুহূর্তে যেটা গরম দেখায় সেটা কিন্তু দেখা যাচ্ছে সুন্দরবন এলাকা জুড়ে এবং মাঝের মধ্যেই বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে এবং ঝোড়ো হাওয়া, হালকা ঝোড়ো হাওয়া বইছে। পাশাপাশি তোমাকে এই দুটো জিনিস বলে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু দক্ষিণ 24 পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা কিন্তু ইতিমধ্যেই কিন্তু কাকদ্বীপের একটি বৈঠক করেছেন আর প্রশাসনের আধিকারিকদের নিয়ে এবং পাশাপাশি যে সুন্দরবন এলাকার যেসব উপকূলবর্তী এলাকা আছে সেই উপকূলবর্তী এলাকা থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে মাইকিং এর মাধ্যমে, মাইকিং প্রচার করা হয়েছে পুলিশের মাধ্যমে। এবং এই যে বৈঠকের মধ্যে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে কোটেশ্বর রায় এসপি সাহেব ছিলেন এবং ডিএম সাহেব ছিলেন, অন্যান্য আধিকারিকরাও ছিলেন, বিডিও সাহেবরাও ছিলেন। মূলত এই যে ঝড়ের যে গতিবেগ এবং এটাকে কিন্তু তার লক্ষ্য নজর রাখছে। পাশাপাশি যে ফ্লাড সেন্টারগুলো সেই ফ্লাড সেন্টারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে, সেখানে উঁচু জায়গাতে রাখার ব্যবস্থা হয়েছে। বিশেষ করে নদীমাতৃক এলাকায় যে উপকূলবর্তী এলাকায় সেই ভাঙা যে বাঁধ আছে, দুর্বল বাঁধ আছে, সেই বাঁধের কাজকর্ম যাতে আগামী কাল পর্যন্ত এটা শেষ হয়ে যায় সেটা ব্যাপারে অস্থায়ীভাবে কিছু কাজ আছে। তৎপরতা একেবারে তুঙ্গে রয়েছে, তার কারণ দুর্যোগ মোকাবিলায় যাতে কোনো রকম অসুবিধার মধ্যে না পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের, সেদিকে সজাগ রয়েছে প্রশাসন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।